দর্শক, দেশে এবং প্রবাসে যে যেখানে বসে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। দর্শক, এর মধ্য দিয়ে দেশের প্রধান প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকি এবং এগুলোর পর্যালোচনা করে থাকি। দেরি না করে চলে যাচ্ছি মূল আয়োজনের শুরুতেই আমার হাতে থাকা যে পত্রিকাগুলো রয়েছে সেটির সংবাদ শিরোনাম আপনাদেরকে জানাবো। দেখছি শুরুতেই ফুল হয়ে ফুটে রইল শফিকুদ্দিন আহমেদ আহনাফ। আমরা দেখছিলাম যে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যাদের নিহত হওয়ার ঘটনা ঘটেছে এর মধ্যে কয়েকটি ঘটনা মানুষের হৃদয়ে স্থান পেয়েছে। এর মধ্যে আমরা দেখছিলাম আবু সাঈদের ঘটনা, যেটি পুরো বাংলাদেশের মানুষের হৃদয় ছাপিয়ে আমরা দেখছি পুরো বিশ্বের বিভিন্ন গণমাধ্যমেও সেই আবু সাঈদের ছবিটিকে ছাপানো হয়েছে। এর পাশাপাশি মুগ্ধের যেই ছবি পানি লাগবে পানি, সেই শেষ তার যে ভাষ্য, সেই ভাষ্য এখন পুরো বাংলাদেশের সমস্ত রাস্তার সড়কের পাশে যে দেয়াল, সেই দেয়ালগুলোতে লেখা রয়েছে। সেই মুগ্ধ আবু সাঈদ আসলে মারা গেলেও আজীবনই কিন্তু মানুষের মনে থেকে যাবেন, বাঙালি জাতির মনে, বাঙালির ইতিহাস সংস্কৃতির সাথে তাদের নাম কিন্তু থাকবে। এরই মতোই আরেকজন যিনি হয়তো এত আলোচিত হননি, কিন্তু যার কথা এখনও পর্যন্ত বাংলাদেশের সমস্ত মানুষ ইতিমধ্যেই জেনে গেছে, তিনি হচ্ছেন যে বিএফ শাহীন কলেজের আহনাফের ঘটনা আসলে কত হৃদয় বিদারক, এবং তিনি আসলে এই অল্প বয়সের দেশকে কী পরিমাণ ধারণ করেছেন, দেশের প্রতি কী পরিমাণ ভালোবাসা তার জন্ম হয়েছে, সেটি আসলে তার পরিবারের সাথে কথা বলেই জানতে পেরেছি আমরা। তিনি যখন ঘর থেকে বের হয়ে যান, তখন তার মা যখন তাকে বাধা দিচ্ছিল, তখন তিনি বলছিলেন, মা, তোমার মতো যদি মা সবার ঘরে ঘরে থাকতো 1971 সালের ওই দিনে, তাহলে বাংলাদেশটা স্বাধীন হতো না, বাংলাদেশ এখনও পর্যন্ত পরাধীন থাকতো। অর্থাৎ পরাধীনতার শিকল থেকে বের হওয়ার জন্য যেভাবে বাঙালি জাতি বের হয়ে গিয়েছিলেন ঘর থেকে, একদম সশস্ত্র বাহিনী, পাকিস্তানি হানাদার বাহিনীর বিপক্ষে একেবারে খালি হাতেই তারা যুদ্ধ করেছেন, ঠিক একইভাবে আমরা দেখেছি যে এবারের যে আন্দোলন, সেই আন্দোলনে যেই সরকারের পতন হলো, আওয়ামী লীগ সরকারের, সেই আওয়ামী লীগ সরকারের পতনের সময় আমরা দেখেছি সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ জনগণ যারা রাস্তায় নেমেছিলেন শেষ পর্যন্ত, তারা কিন্তু একেবারে খালি হাতেই নেমেছিলেন, তাজা বুক পেতে দিয়েছেন, রক্তে লেলিহান অবস্থা থেকে কিন্তু তারা এই দেশকে বলছেন দ্বিতীয়বারের মতো যে স্বাধীন হওয়ার ঘটনা, সেটি কিন্তু তারা করেছেন। এবং এর মধ্যেই যারা অন্যতম, যাদের নাম, তার মধ্যে আহনাফ একজন অন্যতম, এবং আহনাফের কথা বাঙালি চিরজীবন স্মরণ রাখবে। আমরা দেখেছিলাম যে গতকালকে তাদের যে পরীক্ষা ছিল, সেই পরীক্ষায়ও আহনাফের অংশগ্রহণ করার কথা ছিল, কিন্তু সেখানে কিন্তু তিনি আর অংশগ্রহণ করতে পারেনি। ফলে তার যেই আসনটি রয়েছে, যে আসনে বসে তিনি পরীক্ষা দিতেন, সেটি কিন্তু তার বন্ধুবান্ধবরা ফুলের তোড়া দিয়ে তার জায়গাটা ফাঁকা রেখেছেন। হয়তো এই জায়গাটি কখনো, এই শূন্যস্থানটি হয়তো আগামীতে হয়তো থাকবে না, এই শূন্যস্থানটি হয়তো পূরণ হয়ে যাবে, অন্য কেউ হয়তো বসবে। কিন্তু আহনাফ যেই কারণে, যেই নিজের রক্ত, নিজের জীবন বিসর্জন দিয়েছেন, দেশের সমস্ত মানুষ গণতন্ত্র পাক, সবাই নিজের যেই বলবার যেটুকু কথা রয়েছে সেটি একেবারে অকপটে সবার সামনে বলুক, তার বাক স্বাধীনতা থাকুক, এ দেশে সে বেড়ে উঠুক নির্ভয়ে, সেটি আসলে সবার প্রত্যাশা, এবং সেই প্রত্যাশা নিয়ে সবাই কাজ করবে, এমনটাই আহনাফদের আশা ছিল, এবং সেই আশা আমরা বাস্তবায়ন করবো সবাই, সব পুরো বাঙালি মিলে, এটি প্রত্যাশা থাকবে। এর পাশে আমরা দেখি যতদূর পারি আগের শিক্ষাক্রমের ফিরে যাব। শিক্ষা উপদেষ্টা 5 খাতে সংস্কারের পর নির্বাচন, বিদেশি কূটনীতিকদের ডক্টর ইউনূস, শেখ হাসিনার স্বৈর শাসন সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে, দেশ নিয়ে ছাত্রদের স্বপ্ন নতুন যুগের সূচনা করেছে, আইনশৃঙ্খলা ফেরানো এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সরকারের প্রধান অগ্রাধিকার। দর্শক, আমরা দেখছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, খুব দ্রুতই অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ একটি নির্বাচন উপহার দেওয়া হবে পুরো দেশবাসীকে। কিন্তু এর জন্য আসলে 5টি বিভাগ যেগুলো রয়েছে সেগুলোকে ঢেলে সাজানো হবে। এর মধ্যে প্রশাসন, বিচার বিভাগ এবং গণমাধ্যমের যে স্বাধীনতা সহ এরকম বেশ কয়েকটি বিষয় নিয়ে কিন্তু গতকালকে কূটনীতিকদের সামনে প্রধান উপদেষ্টা, যিনি রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে আসলে আমরা তখনই নির্বাচন দিব যখন এই বিষয়গুলোকে ঢেলে সাজানো হবে, এবং আমরা দেখছিলাম সেগুলো নিয়েও কাজ করা শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় কিন্তু যে রদবদল করা হচ্ছে, বিভিন্ন জায়গায় যারা এতদিন পর্যন্ত ক্ষমতার দোহাই দিয়ে ক্ষমতার অপব্যবহার করে এইসব জায়গায় এগুলোতে থেকে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে থেকে দেশের ভাবমূর্তি নষ্ট করেছে, দেশকে দুর্নীতি করে একেবারে রসাতলে নিয়ে গেছে, তাদেরকে সরানো হয়েছে। আইন প্রশাসনে অনেককে রদবদল করা হয়েছে, নতুন করে অনেককে জায়গা দেওয়া হয়েছে। এমনি প্রত্যেকটি জায়গায় যে ঢেলে সাজানোর যে পরিকল্পনা, সেটি কিন্তু আমরা কিন্তু দেখছি প্রতিটি খাতে এই নিয়ে সংস্কার করা হচ্ছে। প্রত্যেকটি মন্ত্রণালয় আমরা দেখছি, গতকালকে শিক্ষা মন্ত্রণালয়ে যিনি দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা রয়েছেন, তিনি কিন্তু বলেছেন যে বর্তমান যে শিক্ষা ব্যবস্থাটি নিয়ে কিন্তু অভিভাবক থেকে শুরু করে শিক্ষক যারা রয়েছেন, একই সাথে শিক্ষার্থী যারা রয়েছেন, তারাও কিন্তু এই যে গত কয়েক বছরে যে পরিবর্তন করা হয়েছে শিক্ষা ব্যবস্থাকে, সেটিকে বলছেন যে আসলে এটিকে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। শিক্ষার আসলে যেই
সংখ্যা পাশের হার সেটি বেড়েছে, কিন্তু গুণগত মান কিন্তু বাড়েনি। ফলে গুণগত মান বাড়ানো এবং একই সাথে আগের যে শিক্ষা ব্যবস্থা ছিল সেখানে ফিরে যাবার চেষ্টা কিন্তু করা হবে। এবার উপদেশে যারা রয়েছেন তারা কিন্তু সেই ব্যাপারে কথা বলছেন। দর্শক, আমরা নিচের দিকে দেখছি আয়নাঘরের সেই 15 কর্তা প্রাথমিকভাবে চিহ্নিত তালিকাভুক্ত কর্মকর্তারা সাবেক ও বর্তমান কয়েকজন বিদেশে। 2009 সাল থেকে শুরু হয় আয়নাঘর কাণ্ড। নিয়ন্ত্রণ করতেন তারিক আহমেদ সিদ্দিক। শেখ হাসিনার বিরুদ্ধে আরও 5 হত্যা মামলা। ঢাকা এখন দাবির শহর, অবস্থান অবরোধে রাজধানীতে তীব্র যানজট। দর্শক, আমরা দেখছিলাম যে ছাত্র জনতা অভ্যুত্থানের পরপর অন্তর্বর্তীকালীন সরকার যে রয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকেই রাস্তায় কিন্তু বিভিন্ন পেশাজীবী সংগঠন থেকে শুরু করে সবগুলো সংগঠনের আমরা দেখছিলাম সচিবালয় থেকে শুরু করে একেবারে রাস্তার মানুষ পর্যন্ত তারা কিন্তু বিভিন্ন দাবি দেওয়া নিয়ে রাস্তায় অবরোধ করছেন। এই যে মানুষের বাক স্বাধীনতা, অনেকে এটিকে ভালোভাবে দেখছেন যে আসলে মানুষের যে কথা বলবার স্বাধীনতা, তাদের যে দাবি দেওয়া রয়েছে সেগুলো অকপটে মানুষের সামনে বলা। কিন্তু আমরা দেখেছিলাম যে একটা সময় এই কিছুদিন আগেও আসলে কথা বলবার মতো নিজেদের জায়গায় দাঁড়িয়ে নিজেদের জায়গায় বসে কথা বলবার সাহস কিন্তু কারো ছিল না। এখন কিন্তু আমরা দেখছি যে আসলে সবাই দাবি দেওয়া করছেন, তাদের দাবি দেওয়া নিয়ে রাস্তায় জড়ো হচ্ছেন এবং তাদের দাবি দেওয়া পেশ করছেন। পূরণ হওয়া না হওয়া সেটি পরের বিষয়, কিন্তু আমরা দেখছি যে তাদের ভিতরের যে কথাগুলো রয়েছে সেটি যে বলবার আসলে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, সেটি একটি অনেক বড় বিষয়। এটি আসলে বলা হয়েছিল যে বাক স্বাধীনতা সেটি কিন্তু নিশ্চিত করা হবে এবং গতকালকে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা তিনি কিন্তু বলেছেন যে মানুষের বাক স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা এগুলো কিন্তু নিশ্চিত করার পরেই নির্বাচন দেওয়া হবে। আমাকে স্যার ডাকার দরকার নেই নাহিদ, অনেক বিপদ গেছে আমার উপর দিয়ে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিবৃতি না দেওয়া সেই আইন কর্মকর্তা এমন ইমরান আহমেদ ভূঁইয়া। সংসারের দুঃখ দূর করা হলো না ইমনের। আইএসপিআর এর বিজ্ঞপ্তি, সেনানিবাসে আশ্রয় নেন 626, এখন আছেন 7 জন। এরপর রয়েছে কালের কণ্ঠ যেটিকে সংবাদ শিরোনাম করে সামনে দেখি, ডিআইজির স্ত্রী 6,000 কোটি টাকার মালিক। পুলিশ কর্মকর্তার সীমাহীন দুর্নীতি। কোথায় কত সম্পদ? রূপগঞ্জে প্রায় 3,000 বিঘা জমিতে আনন্দ হাউজিং সোসাইটি নামে আবাসন প্রকল্প, দাম কমপক্ষে 6,650 কোটি। 100 বিঘা আয়তনের বাগান বাড়ির বাজার মূল্য প্রায় 165 কোটি। কুমিল্লায় 200 বিঘা জমিতে 20 কোটি টাকা মূল্যের মেঘনা রিসোর্ট। রূপগঞ্জের দাউদপুরে অন্তত 30 কোটি টাকা মূল্যের 30 বিঘা জমি। পুলিশের নাম ব্যবহার করে আবাসন প্রকল্প, নথিপত্র কোথাও এই নামের খোঁজ মেলেনি। স্ত্রীর নামে সম্পদ। শ্রী ফারজানা মুজাম্মেল আনন্দ প্রপার্টিজ লিমিটেড নামক একটি হাউজিং কোম্পানির এমডি। কোম্পানির 90% শেয়ারের মালিক তিনি। বর্তমানে এই কোম্পানির অধীনে 1250 বিঘা জমি রয়েছে। সুনামগঞ্জের হাসরাউড়ায় 10 কোটি টাকা মূল্যের প্রায় 100 বিঘা জমি। দর্শক, আমরা দেখছিলাম যে আসলে এতদিন পর্যন্ত বলা হচ্ছিল যে বাংলাদেশের যেই টাকাগুলো রয়েছে সেগুলো মুষ্টিময় কিছু মানুষের হাতে রয়েছে। এখন আসলে এই যে সরকার পতনের পর থেকে, এর আগে থেকেও আমরা দেখছিলাম যে 2-1 কর্মকর্তার নাম কিন্তু বেরিয়ে আসছে যারা এই সাথে জড়িত রয়েছে। এখন কিন্তু আসলে একটি ঝালাভাবে যে কে কত টাকার সম্পত্তির মালিক আমরা দেখছিলাম যে এতদিন পর্যন্ত যারা রাজনীতিবিদ ছিলেন, যারা আসলে তাদের সম্পত্তির হিসাব দিতে হতো সংসদ নির্বাচনের আগে, আর বাকি যারা এই সব দেখভালের দায়িত্বে রয়েছেন, যেখানে দুর্নীতি দেখভাল করবেন, সেই অবৈধ অর্থ যারা কামাই করছেন তাদেরকে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সম্মুখে উপস্থিত করবেন, সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার যেই ঘটনা, সেটি আসলে বাংলাদেশের মানুষকে একটি হতাশার জায়গাতেই নিয়ে যায়। এবং বাংলাদেশের যে অর্থনৈতিক এই যে টালমাটাল অবস্থা, বাংলাদেশে এত দিক দিয়ে আমরা দেখেছিলাম যে করোনার মতো অবস্থাতেও বাংলাদেশ কিন্তু ঘুরে দাঁড়িয়েছিল, সব জায়গা থেকে বাংলাদেশ কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে। কিন্তু এই মুষ্টিময় কিছু কর্মকর্তার জন্য বাংলাদেশের এখন যে অর্থনৈতিক অচল অবস্থা রয়েছে, সেই অচল অবস্থা রয়েছে। অর্থাৎ বাংলাদেশ যে আসলে এখনও পর্যন্ত আমরা যে উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশের কাতারে সামিল হওয়ার যে চেষ্টা আমাদের রয়েছিল, সেই চেষ্টা কিন্তু অনেক আগেই বাস্তবায়ন হয়ে যেত যদি এই যে এখন বলাই চলে যে এই যে যারা অবৈধভাবে এত সম্পত্তির মালিক হয়েছেন, যেসব টাকা নামে বেনামে দেশে বিদেশে পাচার করা হয়েছে, এই সব কর্মকর্তারা যদি আসলে এই পরিমাণ কারসাজির সাথে জড়িত না হতো, তাহলে কিন্তু দেশের যে বর্তমান প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট অনেকটাই পরিবর্তন হয়ে যেত। সবকিছু সংস্কারের পরই দ্রুত নির্বাচন, কূটনীতিকদের প্রধান উপদেষ্টা বলছিলাম একটু আগেই। তথ্য সম্প্রচার উপদেষ্টা, দুর্নীতি ও স্বজনপ্রীতির কোনো স্থান মন্ত্রণালয়ে থাকবে না। রূপপুর বিদ্যুৎ কেন্দ্র নিয়ে মার্কিন ওয়েবসাইটের খবরে অভিযোগ, $500 কোটি ঘুষ নেয় শেখ হাসিনার পরিবার। দর্শক, আমরা দেখছিলাম যে আসলে এতদিন পর্যন্ত
যে এই সংবাদগুলোও কিন্তু প্রকাশিত হয়নি, এখন কিন্তু আমরা সেগুলোও দেখছি। গতকালকে কিন্তু বিভিন্ন গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়গুলো প্রকাশিত হয়েছে যে অনলাইন মিডিয়ায় যে একটি প্রকল্প থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প যেটি রয়েছে, সেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে শেখ হাসিনার পরিবার কিন্তু $500 কোটি, দর্শক 500 কোটি টাকা না, কিন্তু এটি $500 কোটি কিন্তু এই দেশ থেকে বিদেশে যেটি পাচার হয়ে গেছে। আমরা দেখলাম শাপলা চত্বরে গণহত্যার অভিযোগ, হাসিনা সহ 34 জনের নামে মামলা, আরও 6 হত্যা মামলা দায়ের। ছাত্র আন্দোলনের দৃষ্টিহারা 400-র বেশি মানুষ শহীদ, 2 শিক্ষার্থীর জানা যায়। উপদেষ্টা আসিফ, নির্বিচারে যারা গুলি চালিয়েছে তাদের বিচার করা হবে। অধ্যাদেশ জারি, জনপ্রতিনিধিদের অপসারণ করে প্রশাসক নিয়োগ করা যাবে। আমরা বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শুনে আপনাদেরকে জানাচ্ছি। আমরা দেখছি একটি সংবাদ, চারদিকেই লুটপাটের কাহিনী। আমরা দেখি যে দর্শক, যখন বন্যা হয়, এই বন্যার পরবর্তী সময়ে কিন্তু যে ক্ষয়ক্ষতি, সেই ক্ষয়ক্ষতি কিন্তু বেরিয়ে আসে। আমরা দেখছিলাম যে এই যে সরকার এতদিন ক্ষমতায় ছিল, এই সরকারের আশ্রয়ে প্রশ্রয়ে থাকা বিভিন্ন মানুষ যে নামে বেনামে কী পরিমাণ সম্পত্তির মালিক হয়েছেন, সেই সব সম্পত্তির কিন্তু হিসেব এখন জাতির সামনে উঠে এসেছে। সেটি হচ্ছে সরকার প্রধান থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত একজন স্থানীয় মেম্বার থেকে জনপ্রতিনিধি যারা রয়েছেন, তার যে কী পরিমাণ সম্পত্তির মালিক হয়েছেন এই দলীয় ট্যাগ ব্যবহার করে, সেটি কিন্তু এখন উঠে আসছে। অর্থাৎ এটিকেই সংবাদ শিরোনাম করছে বাংলাদেশ প্রতিদিন। শুধু লুটপাটের কাহিনী, হাজার হাজার কোটি টাকা, কোটি কোটি ডলার যে আসলে কীভাবে পাচার করা হয়েছে, সেই সব সংবাদ কিন্তু আমরা দেখছি। এখানেও সেই সংবাদই করা হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর লুটপাটের নানা তথ্য বেরিয়ে আসছে। বিদ্যুৎ খাতে হরিলুট ছিল বেসুমার, মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে হয়েছে ব্যাপক দুর্নীতি, চারদিকে এখন লুটপাটের কাহিনী। বিদ্যুতে 1,06,000 কোটি টাকা ক্যাপাসিটি চার্জের নামে লুটপাট। দর্শক, এতদিন হাজার কোটি ছিল, আমরা দেখলাম যে এখন কিন্তু 1,06,000 কোটি, 1,06,000 কোটি টাকার ঘটনা আমরা দেখলাম। অবশেষে বাতিল কুইক রেন্টাল, সিপিডির 17 প্রস্তাবে বিদ্যুৎ খাত। 20,000 কোটি টাকা লুটে সাবেক 4 এমপি মন্ত্রী স্ত্রী ও মেয়ে। রূপপুরে দুর্নীতিতে হাসিনার দাবি বিদেশি ওয়েবসাইটের। এর পাশে দেখছি বিদেশি কূটনীতিকদের গতকাল ব্রিফ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিদেশি কূটনীতিকদের প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন দেওয়া হবে তিনি জানিয়েছেন। সেখানে আমরা নিচের দিকে দেখছি রিমান্ডে আসছে ভয়ঙ্কর সব তথ্য, কেবল মেসেঞ্জারে ছিলাম বলেছেন সালমান। পলকের দাবি সরকারের নির্দেশেই সব করেছি। ব্যাংক কমিশন গঠনের সিদ্ধান্ত, চাঁদাবাজি বন্ধ সহ কারখানায় নিরাপত্তা চান ব্যবসায়ীরা। সেনানিবাসে 626 জন আশ্রয় নেন, এখন আছেন 7 জন। আইএসপিআর 2 শিক্ষার্থী ও হেফাজতের সমাবেশে গণহত্যা, শেখ হাসিনার বিরুদ্ধে আরও হত্যা মামলা। সাক্ষাৎকার হাফিজুদ্দিন আহমেদ, বিচারের জন্য শেখ হাসিনাকে দ্রুত দেশে ফেরাতে হবে। টেলিগ্রাফের প্রতিবেদন, আয়না ঘরকাণ্ডে বেপাকে টিউলিপ। রয়েছে ইত্তেফাক। কূটনীতিকদের প্রথম ব্রিফিংয়ে বলেন ডক্টর ইউনূস, সবকিছু ধ্বংস করে পালিয়েছেন শেখ হাসিনা, নতুন বাংলাদেশ গড়তে সবাইকে পাশে চাই। অধ্যাদেশ জারি, পলাতক মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যানদের অপসারণ করে প্রশাসক নিয়োগ। নির্বাচন কমিশনের দায় মুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট। একগুচ্ছ ফুল হয়ে ক্লাসে ফিরল আহনাফ। শেখ হাসিনার বিরুদ্ধে আরও 7 মামলা, আবু সাঈদ সহ বিভিন্ন স্থানে শিক্ষার্থী হত্যা, হেফাজতের সমাবেশে হত্যা গুমের অভিযোগ। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় জালিয়াতি, বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে মামলা। সাবেক ডিএমপি কমিশনার, ডিবি প্রধানের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু, পরিবার সহ আমু হারুনের ব্যাংক হিসাব জব্দ। নির্বাহী আদেশে বিদ্যুৎ গ্যাসের দাম বাড়বে না, বিশেষ বিধানে প্রক্রিয়াধীন কার্যক্রম স্থগিত। জাতিসংঘের গুম বিষয়ক কনভেনশনেই সই করবে বাংলাদেশ। এবার জানাবো যুগান্তরের সংবাদ শিরোনাম। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের শেখ হাসিনার দুর্নীতি, 60,000 কোটি টাকা লুপাট। শেখ হাসিনার বিরুদ্ধে আরও 5 হত্যা মামলা। আন্তর্জাতিক সম্প্রদায়কে ডক্টর ইউনূস, প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন করাই সরকারের লক্ষ্য। জনতা ব্যাংকে বেক্সিমকোর দায় দেনা, এক শাখা থেকেই সালমানের লুট 27,000 কোটি টাকা। গার্মেন্টস কর্মী এক্সিম ব্যাংকের স্বতন্ত্র পরিচালক। বিক্ষোভে অবরুদ্ধ আইজিপি, দাবি মানার আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার। মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেট, দুদকের জালে সাবেক 4 মন্ত্রী এমপি। দ্রুত সরবরাহ বৃদ্ধি, বিদ্যুৎ ও জ্বালানির বিশেষ আইনের কার্যক্রম স্থগিত। রয়েছে জনকণ্ঠ। সংস্কারের পর নির্বাচন, কূটনীতিকদের ব্রিফিংকালে প্রধান উপদেষ্টা। স্বাধীন গণমাধ্যম কমিশন করার কথা ভাবছি, সাংবাদিকদের তথ্য উপদেষ্টা। আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়ার চেষ্টা করবে ধাপে ধাপে। আইএসপিআর জীবন রক্ষায় 626 জন নাগরিক সেনানিবাসে আশ্রয় নিয়েছিল। 26 জন সাবেক মন্ত্রী এমপির দুর্নীতি অনুসন্ধানে দুদক। শিক্ষার্থীরা 18 লাখ টাকা কুড়িয়ে পেয়ে থানায় জমা দিল। শেখ হাসিনার বিরুদ্ধে আরও 5 হত্যা মামলা। বাজার সিন্ডিকেটে বন্ধে তাৎক্ষণিক ব্যবস্থা। বাংলাদেশ নিয়ে ভারতে ভুয়া খবর ছড়াচ্ছে উগ্রবাদীরা, বিবিসি। দর্শক, আমরা দেখছিলাম যে বাংলাদেশে
সংখ্যালঘুদের উপর হামলার যে ঘটনা, হাজার হাজার ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া, এইসব ঘটনায় যে খবর প্রকাশিত হয়েছিল বিভিন্ন জায়গায় আমরা দেখেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে ভারতেও কিছুদিন আগে খবর প্রকাশিত হয়েছে যে ভারতে গুজব ছড়ানো হচ্ছে ভারতের পত্রপত্রিকাগুলোতে। এবার কিন্তু বাংলাদেশেও সেসব যে খবর বাংলাদেশে প্রকাশ করা হয়েছে, সেখানেও কিন্তু বিবিসির এক জরিপে উঠেছে যে এই যে সংখ্যালঘুদের উপর যে হামলার ঘটনা, সেখানে কিন্তু অনেক ভুয়া খবর সেগুলোকে ছড়ানো হচ্ছে, গুজব ছড়ানো হচ্ছে। এই জায়গাতে যেটি বলা হয়েছে এখানে এই বিশ্লেষণের মাধ্যমে যে আসলে এই যে সরকার উৎখাতের যে ঘটনা, সেই সরকার উৎখাতের পর রাজনৈতিকভাবে অনেকের বাড়ি, যারা রাজনীতির সাথে জড়িত ছিলেন, এরকম অনেকের বাড়ি ঘরে আগুন দেওয়া হয়েছে। এরকম অনেকের এই ঘটনা, অনেকের বাড়ি ঘরের ছবি আসলে সংখ্যালঘুদের বলে চালিয়ে দেওয়ার একটি চেষ্টা করা হয়, সেটি কিন্তু বিবিসিতে জানানো হয়েছে। দর্শক, আমরা সেটি দেখছিলাম গতকালকে, এটি নিয়েও বিভিন্ন গণমাধ্যমে বেশ আলোচনা হয়েছে। রয়েছে সময়ের আলো। সাবেক কাস্টমস কমিশনার হুমায়ুন কবিরের দুর্নীতি, সিন্ডিকেট গড়ে সম্পদের পাহাড়। দর্শক, আমরা এক একজনের সম্পদের পাহাড় দেখছিলাম। এই পাহাড়ের চূড়ায় আসলে যারা মধ্যবিত্ত রয়েছে, নিম্ন শ্রেণীর মানুষ রয়েছে, তারা কিন্তু নিষ্পেষিত হচ্ছিল প্রতিনিয়ত। এই সম্পদের পাহাড়ের মধ্যে থেকে যারা নিম্ন আয়ের মানুষ, মধ্যবিত্ত মানুষ, তারা কিন্তু এই পাহাড়ের নিচে পড়েছিল এতদিন পর্যন্ত। তারা নিষ্পেষিত হচ্ছিলেন, অত্যাচারিত হচ্ছিলেন। তারা বাজারে কোনো মতো আমরা দেখছিলাম যে আসলে বাজারের যেই দ্রব্যমূল্য রয়েছে, নিত্য প্রয়োজনীয় পণ্য, যতটুকু খাবার খেলে আসলে খেয়ে বেঁচে থাকা যায়, এতটুকু খাবার কিনতে যেখানে বেশিরভাগ মানুষ হিমশিম খাচ্ছে, সেখানে কিছু মানুষ, কিছু কর্মকর্তা, কিছু রাজনীতিবিদ কী পরিমাণ সম্পত্তির মালিক হয়েছেন সেটি আমরা দেখছিলাম যে এতদিন সরকার প্রধানের যিনি ছিলেন দায়িত্বে, তিনি কিন্তু বলছিলেন যে তার দায়িত্বে থাকা যিনি পানির বন্টন করতেন, তিনিও 1000 কোটি টাকার মালিক, 100 কোটি 400 কোটি টাকার মালিক। সেখানে আমরা দেখছি যে গতকালকে তার বিরুদ্ধেও যে দুর্নীতির অভিযোগ, সেটি কিন্তু উঠছে, বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বিষয় সেগুলো কিন্তু প্রকাশ করছে। অর্থাৎ একেবারে সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকে, সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে একেবারে নিচ পর্যন্ত এই যে দুর্নীতির করে টাকা সম্পত্তি বাড়ানোর পাহাড় ঘোরার যে বিষয়টি, সেটি কিন্তু আমরা দেখছিলাম। এই বিষয়গুলো কিন্তু যিনি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের কিন্তু নজর দিতে হবে। আমরা দেখছিলাম যে যারা রাজনীতিকে ব্যবহার করে এই যে অবৈধ টাকার মালিক হচ্ছেন, অবৈধ পরিমাণ সম্পত্তির মালিক হচ্ছেন, এগুলোর কিন্তু লাগাম টানা দরকার। আমরা কিন্তু ইতিমধ্যেই দেখেছি যে অনেকেই যারা এখন ক্ষমতার স্বপ্ন দেখছেন, ক্ষমতায় আসবার স্বপ্ন দেখছেন, বা নির্বাচনে একটি সুষ্ঠু পরিবেশ হলে যারা নির্বাচনে আসবেন, এদের আশ্রয়ে থাকা অনেককেই আমরা দেখছিলাম যে বিভিন্ন জায়গায় কিন্তু এখনও দখল হচ্ছে। যদিও আসলে এখনও পর্যন্ত আগেই যারা আসলে আমরা দেখছিলাম যে অনেক জায়গায় এটিকে সংবাদ প্রকাশিত হচ্ছে যে শাসক বদলিয়েছে, শাসন কিন্তু বদলায়নি এখনও পর্যন্ত। এখনও রাস্তায় আমরা বিভিন্ন বাজার সহ অনেক জায়গা, ফুটপাথ অনেক জায়গা দখলদারের ঘটনা কিন্তু আমরা শুনছি যে এখন অনেক কিছু দখল হয়ে যাচ্ছে। এইসব ব্যাপারেও কিন্তু সবার নজর দেওয়া দরকার। অর্থাৎ যদি শাসক বদলায়, শাসন ব্যবস্থা যদি না বদলায়, তাহলে কিন্তু দর্শক যেই সরকারে আসুক তারাই কিন্তু এই অবস্থার মধ্য দিয়ে যাবেন। তাদের রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ে থাকা যারা আছেন তারা কিন্তু আবারও এই অবৈধ পরিমাণ টাকার মালিক হবেন। সেই ক্ষেত্রে দেখা যাবে বাংলাদেশের মানুষের যে অবস্থা, সেই অবস্থার মধ্যেই তারা থাকবে, তাদের কিন্তু অবস্থার পরিবর্তন হবে না, সেই একই অবস্থা বিরাজ করবে। ফলে এই যে শহীদ হওয়া, এত মানুষের রক্ত দেওয়া, আমরা দেখেছিলাম ৭১-এর যে রক্তের, সেটিও কিন্তু অনেক আমরা দেখলাম মানুষের স্বাধীনতা এখনও পর্যন্ত বাস্তবায়ন হয়নি। এইবারও আমরা যারা বলছি যে দ্বিতীয়বার দেশ স্বাধীন হয়েছে, যাদের কারণে সেই স্বাধীনতার স্বাদ যদি আবারও যদি এই পরিমাণ হয়, যদি অন্তর্বর্তীকালীন সরকার এটি নিশ্চিত করে না যেতে পারেন, তাহলে কিন্তু দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না, ভাগ্যের চাকা ঘুরবে না, অর্থনৈতিক সচ্ছলতাও আসবে না। দর্শক, এরপর শেখ হাসিনার বিরুদ্ধে আরও 8 মামলা। বাজার ছিল দুর্বিষহ, বড় কয়েকটি শিল্পগ্রুপ ইচ্ছে মতো পণ্যমূল্য বাড়িয়েছে, ধান চালের বাজার চলে যায় কর্পোরেট প্রতিষ্ঠানের কবজায়। বিবিসির প্রতিবেদন, বাংলাদেশ নিয়ে অপতথ্য ছড়াচ্ছে ভারতের উগ্র ডানপন্থীরা। রয়েছে প্রথম আলো। সংস্কারের পর অবাধ ও সুষ্ঠু নির্বাচন, বলছিলাম একটু আগেই। আহনাবের পরীক্ষা দিতে আসা হয়নি, শূন্য আসনে ফুল, পদোন্নতি পদায়নীতে পুলিশের অস্থিরতা। সাবেক আইজিপি সহ 17 জনকে আসামি করে হত্যা মামলা, গুলিবিদ্ধ আরেক শিক্ষার্থীর মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে 626 জন। নতুন গভর্নরের কাছে দ্রুত প্রত্যাশা, বিদেশ যেতে মরিয়া তরুণেরা। শেষ যেটি রয়েছে, দ্য ডেইলি স্টার, ইলেকশন আফটার ভাইটাল রিফর্মস, সিপিডি সাজেস্ট 3 steps to fix energy sectors. 6 banks still in the shortfall despite BB support. দর্শক, এর মধ্য দিয়ে আমার হাতে থেকে সবগুলো পত্রিকা শিরোনাম আপনাদেরকে জানলাম। আমরা এর মধ্য দিয়ে বেশ কয়েকটি সংবাদের পর্যালোচনাও করলাম। আমরা দেখছিলাম যে দর্শক আজকের পত্রিকাগুলোতে প্রায় একই ধরনের সংবাদই, সেখানে যেটি প্রাধান্য পেয়েছে সেটি হচ্ছে যে আমরা দেখছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি গতকালকে কূটনীতিকদের সাথে কথা বলেছেন, ব্রিফ করেছেন। সেখানে বলেছেন বেশ কয়েকটি জায়গায় সংস্কারের প্রয়োজন রয়েছে বাংলাদেশের, যেটি আমরা 4th স্টেট
প্লেয়ার বলি, যেটাকে 4 পিলার বলা হয় গণতন্ত্রের জন্য, বিচার বিভাগ, প্রশাসন এবং একই সাথে গণমাধ্যমের বাকস্বাধীনতা নিশ্চিত করে, এগুলো নিশ্চিত হওয়ার পরেই এবং দ্রুত সময়ের মধ্যে কিন্তু নির্বাচন দেওয়া হবে এবং সেই জন্য সবাইকে সহযোগিতা করতে বলেছেন। আমরা সবাই তাকে সহযোগিতা করবো এবং দেশের সব শ্রেণী পেশার সহযোগিতা করবেন দেশে যাতে একটি সুষ্ঠু পরিবেশ হয় নির্বাচনের এবং সেই নির্বাচনের মাধ্যমে একজন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়, সেই প্রত্যাশা রেখে শেষ করছি দৈনিক পত্রিকার খবরাখবর নিউজ টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান। আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।